আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো আমরা হচ্ছে গিয়ে অনেক ভিডিওস আপলোড করে ফেলছি, গ্রামাটিক্যাল টপিকস, ইংলিশ ফার্স্ট পেপারের টপিকস। নাও কামস টু রিটেন পার্ট। রিটেন পার্টে অনেকের অনেক কোশ্চেন্স। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যারা একটু কনফিডেন্ট না, তারা বেশি প্যারা খাচ্ছ যে ভাই আমি অতটা ভালো ক্রিয়েটিভ রাইটিংয়ে না, তাহলে আমি কি করতে পারি না করতে পারি, সাজেশনস আছে কি না। সো সব কিছু নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। We'll start with paragraph writing. So even though the class is on paragraph writing, but still we'll talk about creative writings, তোমার freehand writings, যেটা হচ্ছে গিয়ে সামনে তোমার জন্য অনেক বেশি effective হবে. So this class is for HSC 24 mainly, but HSC 25, 26, even varsity admission test, IBA, BBA, MBA, অনেক কিছুর জন্যই hopefully this class will be a really effective one. Alright, so firstly, এই যে ফ্রি হ্যান্ড রাইটিং বা এই যে ব্যাপারগুলো, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্টসটা কি, সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমার কি জানতে হবে না জানতে হবে? ফার্স্টলি, আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। আর এই এই একটা কারণেই তোমরা সবাই সাজেশনের পিছিয়ে দৌড়াও যে ভাইয়া সাজেশন দেন, সাজেশন পারবো, আমি সব পারবো। তুমি চাইলেও না সব কিছু কখনো কমন পাবা না। তুমি সাজেশন অবশ্যই ফোকাস করতে পারো যে ভাইয়া 10টা পড়লে একটা তো লিখতে পারবো, পারবো, অবশ্যই পারবা। বাট কখনোই ওই সাজেশনগুলোর মতো হবে না, উইচ ইজ ওকে। আমি নিজেও আগে সাজেশনে সিক করতাম, বাট একটা ধাক্কা খাই, ধাক্কা খাওয়ার পরেই হচ্ছে গিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ফোকাস করি। দেন এগেইন, এরপরও সাজেশন ছাড়াও এই টপিকটা সম্পর্কে তোমার জানা উচিত। তোমাকে মেট্রো রেলে লিখতে বললো, তুমি মেট্রো রেল সম্পর্কে কিছু জানোই না। তোমাকে বললো পদ্মা ব্রিজ নিয়ে বলতে, তুমি পদ্মা ব্রিজ সম্পর্কে কিছু জানোই না, তাহলে কীভাবে লিখবা, তাই না? সো আন্ডারস্ট্যান্ডিং টপিক বা জেনারেল নলেজ, বাংলাদেশে কী হচ্ছে এখন, এই যে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং অনেক বড় একটা ইস্যু। তোমার হচ্ছে গিয়ে যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে আমাদের এটার কারণে, তাই না? হাইয়েস্ট একটা টেম্পারেচার হিট করতেছে ঢাকার মধ্যে। সো এই যে ব্যাপারগুলো কী হচ্ছে, কেন হচ্ছে, একটু আইডিয়া রাখা উচিত না? কেন বাড়ে গ্লোবাল তোমার ওয়ার্মিং? সো ইয়া, দেয়ার্স দ্যাট। তারপরে প্যারাগ্রাফের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? কোহেরেন্স। তোমার এসে রাইটিংয়ে কোহেরেন্সটা অতটা ইম্পর্টেন্ট না। এসে রাইটিংয়ে কী হয়, আমরা আর্গুমেন্ট করি, আমরা হচ্ছে গিয়ে অনেক অনেক বিষয় নিয়ে আলোকপাত করি। কোহেরেন্স অতটা লাগে না যতটা প্যারাগ্রাফে লাগে। প্যারাগ্রাফের কোহেরেন্স, লাইক দেখো, প্যারাগ্রাফ নিজেই তো বলতেছে এক প্যারার মধ্যে শেষ করতে হবে। সো ইউ হ্যাভ টু গো উইথ আ ফ্লো, যে এই ফ্লোটার মধ্যে আমার থ্রু আউট দিস প্যারাগ্রাফ আমি একটা ডিসকাশন করতেছি, একটা টপিক নিয়ে ডিসকাশন করতেছি, এবং আমার মেইন পয়েন্টও ওই একটা টপিকই, গ্রামার অ্যান্ড স্পেলিং। গ্রামার অ্যান্ড স্পেলিংয়ে তুমি গ্রামার অনেক ভালো পারো, আমি জানি। তুমি অলরেডি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারের সবগুলো টপিক ক্লাস করছো, তুমি প্র্যাকটিস করছো, বোর্ড কোশ্চেন সলভ করছো, তুমি গ্রামার অনেক ভালো পারো। বাট আননেসেসারি গ্রামার ইনক্লুড করো না। আননেসেসারি গ্রামার ইনক্লুড করলে যেটা হবে যে তোমার ভুল করার প্রবণতাটা বেড়ে যাবে, চান্সেস উইল গেট হায়ার। রাইট? সো গ্রামারে অতটা ফোকাস না দিয়ে ট্রাই করো জাস্ট বেসিক কনস্ট্রাকশন দিয়ে শেষ করে দিতে, উইচ ইজ ওকে। সিম্পল সেন্টেন্স লেখাটা খারাপ না। বড় বড় ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নেও মানুষজন সিম্পল সেন্টেন্সে লিখে, ঠিক আছে? স্পেলিং ভুল করো না প্লিজ, কারণ স্পেলিং ভুল করলে একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট করে টিচারের মাইন্ডে যে হতো স্পেলিংই পারে না, ওকে ফুল মার্কস কীভাবে দিব আমি। ট্রাই করো ইজি ওয়ার্ড রাখার, কঠিন কঠিন ওই অ্যাবমিনেট, অ্যাভয়েড ইউজ না করে যে সিম্পল ওয়ার্ড ইউজ করো। আচ্ছা, অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ইম্পর্টেন্সটা কি শুধু ভাইয়া এইচএসসির ওই প্যারাগ্রাফের 10 বা 20 মার্কের মধ্যেই সীমাবদ্ধ? আমার ওই একটা গ্রাফ অ্যান্ড চার্ট, ওই একটা ফ্লো চার্ট, ওই একটা এই চার্ট, এইটার মধ্যে কি শেষ? মোটেও না। তুমি এইচএসসি তো অবশ্যই লাগবেই লাগবে, এই জন্যই আজকে ক্লাসটা। বাট তারপরও আমি 2 মিনিট সময় নিচ্ছি তোমাদের। এই এইচএসসির পরবর্তীতে যখন তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসবা, বাংলাদেশে নিউলি তোমার রিটেন ইন্ট্রোডিউস করা হয়েছে কয়েকটা ইউনিভার্সিটি, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি। সো এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তো তোমার রিটেনটা লাগবেই। আচ্ছা ভাই, আর আর কোথায় আসে? তুমি আইবি এর ভর্তি পরীক্ষা যদি বসো, তোমাকে ডেফিনেটলি রিটেন লাগবে, এবং রিটেন তোমাকে অনেক ভালো লিখতে হবে। তারপরে তোমাকে যদি বলো আমি বাংলাদেশেই থাকবো না, আমি বাইরে চলে যাবো, তাইলে তোমার রিটেন আরও লাগবে। আচ্ছা ভাই, বাংলাদেশেই থাকবো, আমি ইউনিভার্সিটিতে উঠে এরপর তো আর লাগবে না, তাই না? ইংলিশ না, তোমাকে 4 বছর এবং মাস্টার্সে 2 বছর সব ইংলিশেই লিখতে হবে। সো তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটু ফোকাস করো। আজকের এই ক্লাসটাতে আমি ট্রাই করবো তোমার যতটুকু পসিবল ম্যাক্সিমাম আউটপুটটা দেওয়ার, যাতে তুমি অ্যাটলিস্ট বুঝো না আচ্ছা ইংলিশে কনস্ট্রাকশনটা এইভাবে ফলো করা যেতে পারে। অলরাইট, আরেকটা স্টোরি বলি। সো আমাদের বছর আমরা ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম প্রথম যে রিটেন ইন্ট্রোডাকশন করা হয় সেই ব্যাচ। আমরা রিটেন নিয়ে কোনো আইডিয়া নেই, আমি কিচ্ছু জানি না। আমি রিটেন
আমার প্রিপারেশনে ছিল না ঢাকা ভার্সিটির জন্য খুব একটা। আমি অলরেডি বিউপিতে অ্যাডমিটেড ছিলাম, আমি অলরেডি আইবি এর রিটেনে সিলেক্ট হয়ে ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছি। তখন ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসলো, অ্যান্ড আমি জানি না কীভাবে কী করতে হবে, ইভেন আমি জানি না কোশ্চেনের প্যাটার্ন কি, আমি জানি না কী আসবে না আসবে। আমার এমসিকিউ মার্কস বাকিদের মতোই ছিল, অ্যাভারেজ, বাকিরা যেরকম মার্কস পায়। সো ওই এমসিকিউ মার্কসটা খুব একটা আহামরি আমার জন্য হয়নি, কারণ আমি কলেজে মোটামুটি পড়াশোনা করতাম। রিটেনে আমার খুব অ্যাভারেজ মার্কস ছিল, বাট রিটেনে আমি বাকিদের থেকে, লেটস সে বাকিরা যেখানে 20 বা 22 অ্যাভারেজ ছিল, সেখানে আমার রিটেনের মার্কস ছিল 30+। অলরাইট, যারা চান্স পায় তাদের মার্কস, এবং হচ্ছে গিয়ে এই একটা কারণে আমার মেরিট পজিশন একদম প্রথম সারিতে চলে যায়, টপ 100-এর আর উপরে চলে যায়। সো এই কাজটা হচ্ছে জাস্ট ইম্পর্টেন্স অফ ফ্রি হ্যান্ড রাইটিং। আমি জাস্ট লিখতে পারতাম এবং লিখতে পছন্দ ছিল আমার। আমি লেখার সময় কোনো মুখস্থ কোনো জিনিস, আগের কোনো জিনিস, এগুলো না গিয়ে আমি জাস্ট ওই পার্টিকুলার টপিক নিয়েই ফোকাস থাকা ট্রাই করতাম। সো আই ট্রাই আমার সাইড থেকে যতটুকুই আমি পারি তোমাদের লাস্ট মোমেন্ট এইচএসসির জন্য কিছু করা যায় কি না, কিছু যতটুকুই আমি জানি শেয়ার করতে পারি কি না। অলরাইট, সো দিস ইজ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ইম্পর্টেন্স অনেক হাই। চেষ্টা করো এইচএসসি থেকে শুরু করে সবসময় একটু ইংলিশ লেখাটা কমফোর্টেবল থাকতে। আচ্ছা, আমরা এখন প্যারাগ্রাফে চলে আসি আবার। সো হোয়াট ইজ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ ইজ আ কোহেরেন্ট সিরিজ অফ সাম সেন্টেন্সেস, একটা সিঙ্গেল আইডিয়াকে নিয়ে, তাই না? প্যারাগ্রাফে কি হয়, একটা প্যারার মধ্যে শেষ করতে হয়, তাই না? জাস্ট একটা প্যারার মধ্যে শেষ করে দিতে হবে তোমার। 2 পেজ হতে পারে, 3 পেজ হতে পারে, 1 পেজও হতে পারে, বাট একটা প্যারার মধ্যে শেষ করে দিতে হবে। দিস ইজ প্যারাগ্রাফ। একটা সিঙ্গেল টপিক নিয়ে লিখতে হবে। দ্যাটস দ্য থিং। তোমাকে ওই কি বলে হাজার হাজার আইডিয়াকে ইনক্রিজ করতে হবে না। একটা আইডিয়াকে সাপোর্ট করো, একটা আইডিয়াকে আরেকটু এমফাসাইজ করো, একটু ট্রানজিশন করো, বাট ওই একটা টপিকেই থাকো। আচ্ছা, প্যারাগ্রাফের অনেক প্যাটার্ন তোমরা জানো, ডেসক্রিপটিভ, ন্যারেটিং, কম্প্যারিজন হতে পারে, কজ এন্ড ইফেক্ট হতে পারে, অনেক অনেক টপিক আছে। আমি এগুলা তোমরা যারা বিভিন্ন সাজেশনে পেয়ে যাচ্ছ, সেখানে দেখবা যে অনেক রকমের এখানে ইন ডিটেলস বলে দেওয়া আছে। সো আমি এটা আর টাইম নষ্ট করতেছি না, রাদার আই এম ফোকাসিং অন হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন। সবাই জানো ভাই ইন্ট্রোডাকশন, পরেরটা কি? ইয়েস, পরেরটা হচ্ছে গিয়ে বডি। আচ্ছা, তারপরে হচ্ছে কনক্লুশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনে অ্যাকচুয়ালি কি হয়? ইন্ট্রোডাকশনে তোমার একটা থিসিস স্টেটমেন্ট বা তোমার মেইন যে মূল বক্তব্যটা, সেটাকে সাপোর্ট করতে হয়, যেটা তোমাকে ডিরেক্ট করবে সেন্টেন্সের অর্ডার কি হবে। আমরা এটা নিয়ে একটু পরে অনেক ডিটেলসে কথা বলতেছি, অনেক ডিটেলসে। অলরাইট, টপিক সেন্টেন্সটা কি? ইন্ট্রোডাকশনের ফার্স্ট যে লাইনটা হবে, যে লাইনটা তোমার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করবে একটা মানুষ সম্পর্কে। আমাদের ইমপ্রেশন কীভাবে আসে? ফার্স্টে ওকে যেভাবে দেখি, আমার মাইন্ড হিট করেছে ও এরকম মানুষ। সো দিস ইজ ইট। সো তোমার প্যারাগ্রাফটাও ফার্স্ট লাইনটা তোমার টিচারের কাছে বা যে তোমার প্যারাগ্রাফটা পড়বে তার কাছে একটা ইন্ট্রোডাকশন নিয়ে যাবে যে এই প্যারাগ্রাফটা এই বিষয় নিয়ে, যে লিখেছে ও এই বিষয় নিয়ে লিখবে, সামনে এই বিষয় নিয়ে বলবে। সেটাই তুমি বুঝবে কীভাবে? একটা টপিক সেন্টেন্সের মাধ্যমে, যেটা কোথায় হয়, যেটা বিগিনিং একদম সবার আগে থাকে। অ্যান্ড এই যে প্যারাগ্রাফটা, এটার যে টপিক সেন্টেন্সটা, এই টপিক সেন্টেন্সটা একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় করিয়ে দেয় এবং একটা ট্রানজিশন প্রোভাইড করে, যেই ট্রানজিশনটা নিয়ে তুমি কথা বলো হচ্ছে বডিতে। সো ইট প্রোভাইডস আ ট্রানজিশন, যেই ট্রানজিশনটা নিয়ে আমরা সামনে কথা বলি। ভাই অনেক কিছু বলছেন, এক্সাম্পল দিলে বেটার হইতো। ইয়েস, এক্সাম্পল দিব। প্রত্যেকটা ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা বডি, প্রত্যেকটা কনক্লুশন কীভাবে লিখলে বেটার মার্কস পাওয়া যায়, আমি কিভাবে লিখি সেই ব্যাপারটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করবো। অলরাইট, বডি নিয়ে অনেক কথা বলবো একটু পরে। দেন কনক্লুশনে কি হয়? কনক্লুশনে আমরা কি করি? সামারাইজ করি। সবার মধ্যে একটা ধারণা আছে ভাই, কনক্লুশনে যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটাকে একটু চেঞ্জ করে দিতে হয়, সাথে অ্যাড করে দিতে হয় যে গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু প্রিভেন্ট দিস প্রবলেম। না, ওই কাজটা করো না, ওইটা অনেক ক্লিশে হয়ে গেছে, অনেক ভেগ হয়ে গেছে, সবাই এখন ওটা ফলো করে। সো দরকার নেই, মানুষ যেটা করে সেটাকে একটু ইউনিক হওয়ার ট্রাই করি আমরা। সো এই যে সবাই বলো একটা সামারাইজ করে, র্যাদার আমরা ওটা না করে কী করবো, সামারাইজ করবো এবং একটা নিউ একটা আইডিয়াকে ইন্ট্রোডিউস করার ট্রাই করবো, যেটাকে একটু ভালো করে গুছিয়ে নিয়ে আসা যায়, কন্ট্রোলিং একটা আইডিয়া নিয়ে আসবো, প্যারাগ্রাফের কন্ট্রোলিং আইডিয়াটাকে। আচ্ছা, চলো আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিই আমাদের হাউ টু স্টার্ট আ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ কীভাবে স্টার্ট করা উচিত। কি বলছিলাম? প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন পার্ট থাকবে একটা। ইন্ট্রোডাকশনের ফার্স্ট যে লাইনটা সেটা কি হবে? একটা টপিক লাইন হবে। দেখি কি হয়। আনলেস ইউ আর ডুইং ন্যারেটিভ রাইটিং, ঘটনা প্রবাহ, জার্নি টু সাম প্লেসেস হইতে পারে, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, তাই না? ওগুলো ন্যারেটিভ। ইয়োর প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন শুড অলওয়েজ বি দ্য টপিক সেন্টেন্স। ওকে, সো ইট হ্যাজ টু বি দ্য টপিক সেন্টেন্স, তোমার ফার্স্টেই থাকতে হবে। The trick is to avoid over explaining, say only what is necessary.
এই যে বললো না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তুমি কি ফার্স্ট ইমপ্রেশনেই কখনো বলবা যে আমার নাম হচ্ছে ওমর, আমি হচ্ছে গিয়ে এটা করি, মানে অপ্রয়োজনীয় একটা ইনফরমেশন আমি অ্যাড করে নিয়ে আসতেছি, আমার ফোন হচ্ছে এটা, কোনো মানে আছে ওইটার? না। লেটস ফোকাস অন হোয়াট ইজ ইম্পর্টেন্ট। আমি ওমর, আমি এখানে পড়ালেখা করছি, এটা আমার জন্য রিলেভেন্ট। বাট আমি এখন কি করতেছি, ওইটা আমি এখন কোন ফোন হাতে নিয়ে ঘুরতেছি সেটা ইম্পর্টেন্ট না। সো রাদার ফোকাসড অন হোয়াট ইজ ইম্পর্টেন্ট, ওভার এক্সপ্লেন না করি আমরা ফার্স্ট টপিক সেন্টেন্সটায়। এভরিথিং এক্সট্রা শুড বি সেভ ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমার মাথায় যে এত কিছু ঘুরতেছে সেগুলো আমি কি করব? সেগুলা একটু কষ্ট করে রেখে দিব বডির জন্য, তাই না, ট্রানজিশন পার্টটার জন্য। সো প্যারাগ্রাফের জন্য ফোকাস করবা হচ্ছে গিয়ে তোমার টপিক সেন্টেন্সে ফার্স্ট অফ অল, অ্যান্ড তোমার মাথায় অনেক কিছু ঘুরবে বিকজ ইউ ডু আ ব্রেন স্টর্মিং। প্যারাগ্রাফ লেখার জন্য 2-1 মিনিট ব্রেন স্টর্মিং করা উচিত, তুমি কি নিয়ে লিখবে এটা ভাবা উচিত, একটা ফ্লো স্কেচ করা উচিত, এবং সেগুলো সেভ করে দেওয়া উচিত কার জন্য? ফিউচারের জন্য, মানে পরবর্তী পার্টের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি তো বললেন অনেক কিছু, একটা এক্সাম্পল দেখায় দেন। ধরো গ্লোবাল ওয়ার্মিং এখন বড় একটা ইস্যু, তাই না, এখন টেম্পারেচার অনেক বাড়তেছে। সো লেটস সে ওইটা নিয়ে আমরা ডিসকাশন করি, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা লিখি, রাইজিং টেম্পারেচার নিয়ে বলি। সো ফার্স্ট অফ অল আমি আমার এই প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখলাম। আমার টপিক সেন্টেন্সটা কি? এতটুকু। দেখি টপিক সেন্টেন্সটা আমার কি আসলো। দ্য কমিউনিটি, ইয়েস আমি মানুষজনকে নিয়ে বলতেছি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখো আমি এই পুরো টপিক সেন্টেন্সে কত কিছু করতেছি। ইজ কনসার্নড, দেখো আমি কনসার্নড আমার মেইন ভার্ব, তার মানে আমি একটা হেভি একটা ওয়ার্ড ইউজ করতেছি যে কি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অ্যাবাউট দ্য রাইজিং গ্লোবাল টেম্পারেচার, ওকে কোশ্চেনে যা ছিল তাই লিখছি। এরপর অ্যাড করছি প্রাইমারিলি ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস, এক্সট্রা এডিশন, তাই না, হিউম্যান অ্যাক্টিভিটিসের কারণেই হয় না। আমি জানাই আমার টিচারকে বলে দিচ্ছি যে আই নো হোয়াটস হ্যাপেন অ্যান্ড আই নো এটা কি কি হচ্ছে, দ্যাট ইনক্রিজেস অ্যাটমসফিয়ারিক গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেশন পার্টিকুলারলি কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণটা কারা করতেছে, ফলে কি হচ্ছে, সব কিছু আমার টপিক সেন্টেন্সে ইনক্লুড করে দিচ্ছি। ইজন্ট ইট এ গুড থিং? সো আমার প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়ে টিচার বুঝবে যে না, দিস পার্সন নোস হোয়াটস হ্যাপেনিং, দিস পার্সন নোস কারা করতেছে, দিস পার্সন নোস করার পরে কি হচ্ছে। তার মানে এই একটা লাইনের মধ্যে আমার অনেক কিছু চলে আসছে, এবং সেইটাকে নিয়ে আমি এখন সামনে ট্রানজিশন করব, এক্সপ্লেইন করব, ডিটেলসে যাব ইন মাই বডি পার্ট, সেকেন্ড পার্ট। আচ্ছা এরপরে আমি ইন্ট্রোডাকশনে আরেক লাইন লিখছি, সবাই ইন্ট্রোডাকশনে 2 লাইন, অনেকে 3 লাইনও লিখে থাকে, সো আপ টু ইউ, তুমি চাইলে অ্যাড করতে পারো। এখানে আমি কি করতেছি, গ্যাসেস ট্রাপ সোলার রেডিয়েশন কজিং গ্র্যাজুয়াল ওয়ার্মিং ইনক্রিজিং এক্সট্রিম ওয়েদার, কি হয়, হিট ওয়েভ হয়, ড্রট হয়, ফ্লাড হয়, গ্লোবাল কনসিকুয়েন্সেস। তার মানে আমি এখন আমার এই ইন্ট্রোডাকশন পার্টটার পরে কি কি হয় তা বলে দিলাম, মানুষ করে, কিভাবে করে, কি কি হয়, সব কিছু এক্সপ্লেন করে দিলাম আমার ইন্ট্রোডাকশন পার্টটা। সো আমার এই টিচার যখন এটা পড়বে, পড়ে সে বুঝবে যে না, ছেলেটা যে লিখছে বা স্টুডেন্টটা যে লিখছে, দিস পার্সন ইজ অ্যাওয়্যার অফ হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড। তাই না, গ্লোবাল ওয়ার্মিং কেন দিছে টিচার, জাস্ট তুমি লিখতে পারো এই জন্য না। অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, তুমি বাংলাদেশে বা ওয়ার্ল্ডে এখন কী চলতো সেটা জানো কি না? হ্যাঁ তুমি জানো, তুমি বুঝিয়ে দিলা, আমি জানি। অলরাইট, নেক্সট পার্ট ইজ আমার ট্রানজিশন যে পার্টটা, সেই পার্টটাতে অনেক কিছু লিখে আছে ভাই, এত কিছু দরকার নেই আমার। আমার কি দরকার, সেটা হচ্ছে গিয়ে তোমার কি করা, তোমার কানেক্ট করা, কানেক্ট দ্য সেন্টেন্সেস। কানেক্ট দ্য সেন্টেন্স ভাই কোথায় পড়ছিলাম বলো তো? সেকেন্ড পেপারে কানেক্টার্সে পড়ছিলাম। সো এই যে বডি পার্টটাতে তুমি জাস্ট র্যান্ডম সেন্টেন্স থ্রো করবা না, দেখো ডোন্ট জাস্ট থ্রো র্যান্ডম সেন্টেন্সেস, রাদার তুমি কানেক্ট করা ট্রাই করো। কীভাবে কানেক্ট করবা? থ্রু কানেক্টার্স। দেখো এখানে দেওয়া আছে হাউএভার, সিমিলারলি, দেয়ারফর, মোরওভার, কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, তাই না, অনেক ধরনের কানেক্টার্স ইউজ করা যায়। সো আমাদের কয়েক বছর আগে যখন নরডেমে ফার্স্ট ইয়ারে ক্লাস করতাম, তখন হচ্ছে একটা টিচার প্যারাগ্রাফ ক্লাস নেওয়ার সময় বলতেছিল যে আমি তোমাদের প্যারাগ্রাফের নাম্বার দিব, তোমাদের কয়টা কানেক্টার্স ইউজ করছো তা কাউন্ট করে। সো আই স্টিল রিমেম্বার দ্যাট। এরপর থেকে আমি অনেক কানেক্টার্স লেখা শুরু করি এবং ভালোই আসে মার্কস, খারাপ আসে নাই। সো ইয়াপ, সো তুমি যেটা করতে পারো, ট্রানজিশন পার্টটা, বডি হচ্ছে একটা ট্রানজিশন, যেটাকে জাস্ট র্যান্ডমলি থ্রো করে দিও না সাপোর্ট করার জন্য, রাদার কানেক্ট আর ট্রাই করো যে আমি জানি কোহেরেন্ট আমার প্যারাগ্রাফটা, কানেক্টেড আমার প্যারাগ্রাফটাকে, ইউনিটি আছে প্যারাগ্রাফের মধ্যে আমার লেখার মধ্যে, সেইটা ফোকাস করো। ওকে, আর যদি তোমার ন্যারেটিভ হয় তাহলে থার্ড, ফার্স্ট, অনেক কিছু লিখতে পারো। এক্সাম্পল, হ্যাঁ ঠিক আছে, ওই যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলছিলেন, ইন্ট্রোডাকশন পার্টটা তো ভালো হয়েছিল, এখন বডি পার্টটা একটু দেখা দেন তো। আচ্ছা, বডি পার্টটাতে কি, গ্লোবাল ওয়ার্মিং ইজ আ সিগনিফিকেন্ট ইস্যু, ভেক,
কিন্তু আমি এটা লিখি নাই, লিখছি আনপ্রেসিডেন্টেড রেট অফ ওয়ার্মিং ইন দ্য এত বছর ধরে। আই অ্যাম অ্যাডিং নাম্বার, আই অ্যাম অ্যাডিং স্ট্যাটিস্টিক্স। এই নাম্বার অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ইম্পর্টেন্স সবাই জানো। তুমি যদি কোনো একটা কিছু বলার সময় বলো যে ওই কোম্পানিটা প্রফিট করতেছে, লেটস সে, তুমি যদি এটা না বলে বলো লাস্ট ইয়ার থেকে 25% বেশি প্রফিট করছে, তাহলে একটু ভ্যালু বেড়ে যায় না? দেখায় না তুমি কতটা নলেজেবল, তুমি একটু আইডিয়া রাখো। সো ইয়েস, অলওয়েজ ট্রাই টু অ্যাড নাম্বারস। সবসময় পারবা না, ইটস ওকে, সবসময় সব কিছু পারফেক্ট হওয়া পসিবল না, বাট যদি পারো ট্রাই করো অ্যাড করার নাম্বারটাকে। অলরাইট, বুঝলাম, লার্জলি ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটি। ওই যে হিউম্যান অ্যাক্টিভিটি বলছিলাম, এইবার কি করব, আমি সেই ঘটনাকে আবার প্রবাহ করব with melting glossaries and polar ice caps contributing to rise sea levels, disrupting agriculture productivity, jeopardizing marine ecosystem। তার মানে আমি এখন এই যে কাজটা হিউম্যানদের, সেটার কারণে কি কি হচ্ছে ইন ডিটেলসে বলে দিলাম। আমার কৃষিকাজে সমস্যা হচ্ছে, আমার আমার নিয়ে ঝামেলা হচ্ছে, সি লেভেলে ঝামেলা হচ্ছে, আমার মেরিন ইকোসিস্টেম নিয়ে ঝামেলা হচ্ছে। দেখছো, আমি অনেক ডিটেলসে অ্যাড করে ট্রাই করে দিলাম, এবং এই 3 লাইনের টিচার বুঝবে আরে ও তো সব কিছু নিয়ে আইডিয়া রাখতেছে, তাই না? সো গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে। তারপর দেখো আমার মোর ওভার চলে আসলো, যে এই ইফেক্টগুলো তোমার ডিসপ্লেস করে পপুলেশনকে। এখন এত কিছু যে হইলো, মানুষে কি হয়, মানুষের মধ্যে পপুলেশন ডিসপ্লেস হয়, সোশ্যাল ইনইকুয়ালিটিস হচ্ছে বেড়ে যায়, একজনের এসি আছে আরেকজনের এসি নাই, তাই না? অনেক ধরনের সমস্যা, ডিস্টেবিলাইজ এন্টায়ার রিজিয়ন হয়ে যাচ্ছে। আমি আরও কি কি হয় এটা বলার সাথে মোর ওভার বলে আরও অ্যাড করে দিলাম। আমি কি করতেছি, আমি জাস্ট থ্রো করতেছি সেন্টেন্সকে, রাদার আমি কানেক্ট করতেছি, ইউনিফাই করতেছি। সো দিস ইজ দ্য থিং, তুমি যদি প্যারাগ্রাফ লিখো ট্রাই করো কানেক্টর সেট করে এটাকে আরেকটু হেভি ওয়েট করা যায় কিনা। দেখো, অ্যাড্রেসিং গ্লোবাল ওয়ার্মিং রিকোয়ার্স ট্রান্সফর্মিং কি কি হতে পারে। তারপর দেখো সিমিলারলি অ্যাড করতেছি আমি। তারপরে হচ্ছে গিয়ে আমি কি অ্যাড করতেছি, সিমিলারলি, দেন হচ্ছে গিয়ে আমি এখানে যত কানেক্টার্স যতটুকু অ্যাড করা যায়, দেখো দেয়ার ফর ইউজ করতেছি। সো থ্রু দিস কানেক্টার্স আমি বুঝাচ্ছি আমার যে টিচারকে বা আমার যে রিডারকে যে আই নো অ্যাবাউট দ্য থিং, আই নো দ্য ট্রানজিশন অ্যান্ড আই এম নলেজেবল এই ব্যাপারটা নিয়ে। অ্যান্ড লাস্টে দেখো আমি আবার কি করতেছি, সাইন্টিফিক কমিউনিটি কন্টিনিউ করতেছি কি করা, রিফাইন ক্লাইমেট মডেলস প্রজেকশনস। কেন? যাতে তোমার ফিউচারে এরকম কিছু না হয়, তাই না? পলিসি মেকারসদেরকে তারা অনেক ইনসাইটস দেওয়া ট্রাই করতেছে, এগুলো আমরা সবাই জানি। তোমার ওয়ার্ড কি আমার মতো হইতে হবে? ডেফিনেটলি না। এবং এটা কোনো জায়গা থেকে মেরে দেওয়া না, এটা লিখা আমার। সো তুমি হচ্ছে গিয়ে যখন লিখবা ট্রাই করে জাস্ট তোমার মতো করে লিখতে, বি ক্রিয়েটিভ, বি ইয়োর সেলফ। অন্য কারো লেখা কপি করে, অন্য কারো লেখা মুখস্থ করে লিখলে তোমার সময় নষ্ট হবে। যেটা তুমি 10 মিনিটে করতে পারতা, সেটা তোমার করতে 15 থেকে 20 মিনিট লেগে যাবে, বিকজ তুমি মনে করে ট্রাই করতেছো, বিকজ তুমি ওর মতো হওয়ার ট্রাই করতেছো। রাদার জাস্ট বি ক্রিয়েটিভ, ডোন্ট ফলো এনিওয়ান। অলরাইট, এইবার কিভাবে শেষ করবো, বডি লিখলাম, ঠিক আছে। বডিতে আমি কি করতেছি, সেন্টেন্সকে একটা কোহেরেন্সে রাখতেছি। ইন্ট্রোডাকশনে আমি ইন্ট্রোডিউস করতেছি ইন আ গুড ওয়ে। আমি যখন শেষ করব, আমি চেষ্টা করব সাম অফ দ্য টপিক উইথ অল দ্য নিউ ইনফরমেশন ফ্রম দ্য সাপোর্ট সেন্টেন্সেস। দেখো, আমি অনেক কিছু বললাম যে ঠিক আছে কি কি হলো, অনেক মানুষ এটা করলো, এটার ফলে এটা হইলো, এটার ফলে এটা হইলো। এখন আমি কি করব, সাপোর্ট সেন্টেন্সকে জন্য একটা নিউ একটা ইনফরমেশন অ্যাড করব দ্যাট হ্যাজ দ্য প্রোফাউন্ড ইফেক্ট। দেখো, এটা হচ্ছে আমার যে প্যারাগ্রাফ ছিল আগের, সেই প্যারাগ্রাফটার কনক্লুশন। রাইজিং গ্লোবাল টেম্পারেচার্স কি করে, পোস্ট করে আ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ। আচ্ছা, এরপর কি, নেসেসিটিং কালেকটিভ অ্যাকশনস অ্যান্ড সাইন্টিফিক ইনোভেশন। ডেফিনেটলি গ্লোবাল ওয়ার্মিং তো আর মানে একটু সাইন্টিফিক হইতেই হবে, তোমাকে ইনোভেশন ক্রিয়েট করতে হবে জাস্ট টু স্টপ দ্যাট দেয়ার ইফেক্টস অ্যান্ড এনশিওর হ্যাবিটেবল প্ল্যানেট ফর দ্য ফিউচার জেনারেশন অ্যাকনলেজিং হিউম্যান রোল। এই একই জিনিস সহজ বাংলায় বললে কি বলা যায়, গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু প্রিভেন্ট দ্য প্রবলেম। ওই একই জিনিসই আমি বললাম, বাট ডেফিনেটলি এখানে অনেক এক্সট্রা ভ্যালু অ্যাড করা হয়েছে এবং এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয়েছে, তাই না? আগের সব কিছু সাম আপ করে দিয়ে আমি একটা কনক্লুশনে জাম্প করলাম। সো তোমরা গ্লোবাল প্রবলেম বলতে পারো বা অন্য যে কোনো প্রবলেমে চাইলে এরকম রাইটিং ইউজ করে শেষটা এভাবে করতে পারো, বাট আমি বলবো স্টিল মুখস্থ করো না, নিজের মতো হওয়ার ট্রাই করো, মার্কস ভালোই আসবে। আচ্ছা ঠিক আছে, শেষ করতে পারলাম ভাইয়া। এইবার একটু বলেন যে আমার প্যারাগ্রাফটা তো ওকে লেভেলে আছে, এখন ওকে লেভেল থেকে আমি একটা গ্রেট লেভেলে কিভাবে নিয়ে যাব, মানে ওকে টু গ্রেট প্যারাগ্রাফ, একটা থিওরি। সো ইউজুয়ালি আইবি এর অ্যাডমিশন টেস্টে যে প্যারাগ্রাফগুলো লিখা হয় সেগুলোতে আমরা এইভাবে করে ফলো করে থাকি, অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস এগুলো ফলো করে প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য। অলরাইট,
এটা ইন্ট্রোডাকশন পার্ট। আমার কি হয়, ফ্যাক্টস অ্যাড করতে হবে, সেই আইসের নাম্বারস অ্যাড করতে হবে, আর্গুমেন্টটা এসেতেই অ্যাড করা হয়, অতটা প্রয়োজন না এটা, অ্যানালাইসিস ইউজ করতে হবে, এক্সাম্পলস ইউজ করতে হবে, অ্যান্ড আদার ইনফরমেশন অ্যাড করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট বেসিক থিংস যেগুলো আমরা ডিসকাশন করে ফেলছি অলরেডি। ফার্স্ট থিং ইজ ইউনিটি। ইউনিটি কি? হ্যাঁ, আপনি বারবার তো বলে ফেলেন, হ্যাঁ আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে এই একটা থাকতে হবে, ইউনিটি থাকতে হবে। ইয়েস, ইউনিটি ইন এ প্যারাগ্রাফ বিগিনস উইথ দ্য টপিক সেন্টেন্স। কারণ বলছিলাম টপিক সেন্টেন্সে যা লিখবা পরবর্তীতে তাই তো ডিসকাশন হচ্ছে, তাই না? একটা ইউনিটি আছে না লেখার মধ্যে, এটাই তুমি প্যারাগ্রাফে বোঝাচ্ছ তোমার টিচারকে যে ইয়েস আমি ডেভিয়েট করতেছি না, আমি আমার বিচ্যুত হচ্ছি না, আমি এই টপিকের মধ্যে স্টে করতেছি। এভরি প্যারাগ্রাফ হ্যাজ ওয়ান সিঙ্গল কন্ট্রোলিং আইডিয়া। ইয়েস, আমরা অলরেডি ডিসকাশন করে ফেলছি। দ্যাট ইজ এক্সপ্রেস ইন ইটস টপিক সেন্টেন্স উইচ ইজ টিপিক্যালি দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ। আমরা ডিসকাশন করে ফেলছি না? সো ইটস জাস্ট আ রিক্যাপ। আর একটু বেটার কীভাবে করা যায়। A paragraph is unified around this main idea with the supporting sentence providing detail and discussion. ওই যে সাপোর্টিং সেন্টেন্সগুলো কি করে, ডিটেলসে যায়, ডিসকাশনে যায়, ঘুরে ফিরে একটা টপিকের মধ্যেই একটা ইউনিক থিংয়ের মধ্যেই স্টে করতেছে। অলরাইট, গেল। সেকেন্ড কি, অর্ডার মেনটেন করতে হবে। ওই যে বলছিলাম না, তুমি একবার মোরওভার, তারপর হাউএভার, তারপর আবার অন দ্য কন্ট্রারি, তার মানে আবার মোরওভার ব্যাক করতেছো, ওইটা করো না। তুমি একটা অর্ডার মেনটেন করো। দেখো, তোমাকে একটা ক্রোনোলজিক্যাল অর্ডার হইতে পারে, অর্ডার অফ ইম্পর্টেন্স হইতে পারে। যদি অর্ডার অফ ইম্পর্টেন্স নিয়ে বলা হয়, তুমি ফার্স্টেই যদি শুরু করো সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে অগুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে, তারপরে লাস্টে যা বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, হয়তো টিচার প্রথম লাইনটা পড়ে মনে হবে আরে ও কি লিখলো, যদিও তুমি পরে গিয়ে অনেক অনেক ইম্পর্টেন্ট কথা লিখছো, বাট সেটা ভ্যালু কি থাকবে? বাট টিচারের মাইন্ডে ক্রিয়েট হয়ে যাবে আরে ও তো ফার্স্ট থিং ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে দিছে, তাই না? সো এটা আমাদের রাইটিংয়ের জন্য, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য অলওয়েজ ট্রাই করবা যে ইম্পর্টেন্টগুলোকে আগে রাখতে। অ্যানাদার লজিক্যাল প্রেজেন্টেশন অফ ডিটেইল, লজিক্যাল প্রেজেন্টেশন আমাকে রাখতে হচ্ছে। অলরাইট, আর সলিড প্যারাগ্রাফ অলওয়েজ হ্যাজ আ ডেফিনিট অর্গানাইজেশন। যে ভালো লিখতে পারে আমরা সবাই জানি, সে কিন্তু তার একটা ভালো রাইটার কখনই হয়, তাই না? যখন হচ্ছে মাকিরা বলে যে সে অনেক গুছিয়ে লিখতে পারে ব্যাপারটাকে, সো তোমার লেখাটাকে গুছিয়ে নিয়ে আসতে হবে, যাতে তোমার লেখাটা পড়ে টিচার বা বাকি যারা তারা বুঝতে পারে যে না, হি ইজ অ্যাওয়্যার, ও একটা অর্গানাইজড ওয়েতে লিখছে, অগোছালো লিখা লিখেনি। ওয়েল অর্ডার প্যারাগ্রাফ দ্য রিডার ফলোস অ্যালং ইজিলি, তাই না? রিডারের কাজটা সহজ করে দিচ্ছ, টিচারের কাজটা সহজ করে দিচ্ছ তুমি। অলরাইট, নেক্সট ইজ কোহেরেন্স। বারবার বলছি আমি, সো কোহেরেন্স রাখতে হবে লেখার মধ্যে। এটা আমি রিক্যাপ কেন করতেছি, যাতে তোমার প্রথম দিকে যে পার্ট ডিসকাশন করলাম সেই পার্টটাতে আবার শুনে তোমার মাইন্ডে সেট হয়ে যায় এবং তোমার প্যারাগ্রাফটা আসলেই বাকিদের চেয়ে বেটার হয়। কোহেরেন্স কি করতে হবে? দেখো, ট্রানজিশন ওয়ার্ড ডিসকাশন করছি, ইয়েস। কীভাবে? ওই যে মোরওভার, হাউএভার, ওই যে কানেক্টার্স, তাই না? সো ইট ইজ দ্য কোহেরেন্স ইজ দ্য কোয়ালিটি দ্যাট মেক্স ইউর রাইটিং আন্ডারস্ট্যান্ডেবল। তোমার লেখাটা বুঝতে পারে। দেখো, তুমি যদি মোরওভার, হাউএভার বা এই যে কানেক্টার্সগুলো ইউজ করতেছো, করে কি করতেছো অ্যাকচুয়ালি, করে তুমি তোমার টিচারকে, তোমার যে টিচার তাকে বুঝাতে বাধ্য করতেছো যে এই মোরওভারটা আগেরটাকে প্লাস সাপোর্ট করতেছে, এই হাউএভারটা কন্ট্রাডিক্ট করতেছে, তাই না? সো তুমি তোমার এই কোহেরেন্স দিয়ে তাকে বাধ্য করতেছো। অলরাইট, ফার্দার মোর, ফার্স্ট, সেকেন্ড, ইন অ্যাডিশন আমরা ডিসকাশন করে ফেলছি এগুলো। দেন লাস্ট থিং ইজ কমপ্লিটনেস। কমপ্লিটনেসে কি হচ্ছে? কমপ্লিটনেসে তোমার যে পুরো ব্যাপারটা, পুরো প্যারাগ্রাফটা পড়ে যাতে তোমার নিজের মনে হয় যে না, আই হ্যাভ ডান সামথিং, আমার লেখাটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় না। লাস্ট মোমেন্টে গিয়ে যদি তোমার মনে না হয় যে আমি তো কিছু মিস করে ফেলছি, এইটা যাতে মনে না হয় এই জন্য একবার হইলেও চেষ্টা করবা একটু 1 মিনিট বা 30 সেকেন্ড সময় দিয়ে হলেও একটু রিভিউ করে ফেলতে, লাস্ট একটা রিভিশন দিয়ে ফেলতে। সো কমপ্লিটনেস রাখতে হবে তোমার লেখার মধ্যে। একটা ওই যে 3 সাপোর্টিং সেন্টেন্স বললাম না, ওগুলো যে কানেক্টার্স, ট্রানজিশন, সেগুলো 3টা রাখা উচিত, অনেকে 2টাও দেয়, খুব একটা ঝামেলা হয় না। সো ইয়াপ, তোমার কনক্লুসিভ সেন্টেন্স, মানে যে কনক্লুশনটা সেটা হচ্ছে সামারি করতে হবে। সামারাইজ ইউর মেইন আইডিয়া বাই রিইনফোর্সিং ইউর টপিক সেন্টেন্স। রিইনফোর্স টপিক সেন্টেন্স, বাট পুরো ওইটাকে আবার নিয়ে আইসো না। ইয়েস, দ্যাট ইজ ইট। সো হোপফুলি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে অনেক অনেক কনফিউশনস, কীভাবে লিখতে হয়, বেটার ওয়েতে কীভাবে মার্কস পাওয়া যায়, শুধু এইচএসসি লেভেলেই না, এইচএসসির পরবর্তীতে গিয়েও যাতে তোমার রিটেনটা ভালো থাকে, সেই জন্যই আজকের এই ক্লাসটা। হোপফুলি ইউ গাইস হ্যাভ লাইক দ্য ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।